Hello everyone, welcome to the Family Educar Coaching Center. দেখো আজকে WBCS এর গ্রুপটির রেজাল্ট বেরিয়েছে। যারা যারা পাস করেছো, কোয়ালিফাই করেছো, সিলেক্টেড হয়েছে তাদের সকলকে অভিনন্দন। ঠিক আছে, দেখো আজকের যে ক্লাস, সেই ক্লাসে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস সালোক সংশ্লেষের। এরপরে আরো অনেকগুলো ক্লাস কিন্তু হবে। ঠিক আছে, এই ক্লাসটা মূলত কাদের জন্য? এই ক্লাসটা হচ্ছে যারা WBCS প্রিলি এবং মেন্স দেবে তাদের জন্য। এই ক্লাসটা তাদের জন্য যারা রেলওয়ের বিভিন্ন ধরনের এক্সাম দিতে চাইছো, এবং তাদের জন্য বিশেষ করে হেল্পফুল যারা এনএম জিএনএম দিতে চাইছো। ঠিক আছে, এছাড়া অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে তাদের জন্য ভীষণভাবে হেল্পফুল হবে। তো চলো আর দেরি না করে আজকের যে ক্লাস সেটা আমরা স্টার্ট করে দিই। তার আগে জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিতে চাই, যে যারা বায়োলজি সাবজেক্টে যাদের দুর্বলতা রয়েছে, তারা যদি আমাদের সাথে কমপ্লিট বায়োলজি করতে চাও, তার জন্য এটা হচ্ছে আমাদের একটা অনলাইন ব্যাচ। এর প্রাইস খুবই মিনিমাল রাখা হয়েছে, 199। সেটা হচ্ছে ওয়ান টাইম ফিজ। ঠিক আছে, এখানে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার, যতগুলো চ্যাপ্টার সাধারণত আছে, WBCS হোক, রেলওয়ে হোক, এনএম জিএনএম হোক, প্রত্যেকটা চ্যাপ্টার তাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মক কোশ্চেন, সমস্ত কিছু কিন্তু করানো হবে। তো যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমাদেরকে নক করো। আমাদের যে নাম্বারটা দেওয়া রয়েছে 8250246017, এটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমাদের কল করে জেনে নিতে পারো। ঠিক আছে, এটা কিন্তু হবে অনলাইনে হবে, গুগল মিটের মাধ্যমে ক্লাসগুলো হবে। আর কিছু ক্লাস তোমরা কিন্তু ইউটিউবেও ফ্রিতে পাবে। ওকে, নেক্সট দেখো, এখন WBSSC গ্রুপ সিডি এর ইন্টারভিউ চলছে আমাদের এখানে। অলরেডি 100+ জন এনরোলড হয়ে গেছে, তাদের ইন্টারভিউ অলরেডি চলছে, তাদের ক্লাস চলছে। এরপরেও যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে তোমাদের, তাহলে অবশ্যই তাদেরকে শেয়ার করে দিতে পারো বা তাদেরকে জানিয়ে দিতে পারো। ঠিক আছে, এর আগে অলরেডি যারা SLST দিয়েছে তারা প্রত্যেকে জানে। ঠিক আছে, হয়তো প্ল্যাটফর্ম সম্বন্ধে নাও জানতে পারে, কিন্তু যে টিচার বা যার কাছে ওরা ইন্টারভিউ প্রিপারেশন নিয়েছে বা ইন্টারভিউ গাইড নিয়েছে, তাকে কিন্তু অবশ্যই ভালোভাবে চেনে। তো তোমরা ওদেরকে সাজেস্ট করতে পারো এখান থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ। এখানে কি হবে না, তোমার প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করা হবে। ঠিক আছে, ইন্টারভিউতে যে ধরনের কোশ্চেন্স করা হয়, তার সমস্ত কিছু তোমাকে শিখিয়ে দেওয়া হবে। তো চলো আর দেরি না করে আজকের যে ক্লাস সেটা আমরা স্টার্ট করে দিচ্ছি। আজকের ফার্স্ট ক্লাস, এবং এই ক্লাসে আমরা কি জানবো সেটা হচ্ছে সালোক সংশ্লেষ সম্পর্কে প্রাথমিক ধারণা। ওকে, সালোক সংশ্লেষ সম্পর্কে প্রাথমিক ধারণা সম্বন্ধে জানবো। তো চলো আজকের ক্লাস আমরা তাহলে স্টার্ট করছি। তাহলে ফার্স্ট দেখো যে সালোক সংশ্লেষ, যার একটা ইংরেজি প্রতিশব্দ আছে যেটাকে ইংরেজিতে বলা হয় ফটোসিনথেসিস। এই যে ফটোসিনথেসিস, এই শব্দটা প্রথম দিয়েছিলেন চার্লস বার্নেস 1893 সালে। ওকে, এই ফটোসিনথেসিস শব্দটাকে যদি আমরা ব্রেকডাউন করি তাহলে দুটো শব্দ পাই, একটা হচ্ছে ফটোস, একটা হচ্ছে সিনথেসিস। এখানে ফটোস এবং সিনথেসিস এই দুটোই হচ্ছে গ্রিক শব্দ, এবং এই দুটো শব্দের অর্থ হচ্ছে, ফটোস মানে হচ্ছে আলো, এবং সিনথেসিস মানে হচ্ছে তৈরি করা। ফটোস শব্দটা এসছে ফোটন থেকে। আমরা জানি যে আলো হচ্ছে ফোটন কণার স্রোত, তাই না? তাহলে ফটোস মানে হচ্ছে আলো, এবং সিনথেসিস মানে হচ্ছে যে তৈরি করা। যখন কোষের ভিতরে কোনো কিছু তৈরি হয় তখন সেটাকে বলা হয় সংশ্লেষ। ওকে, আবার আমরা যদি বাংলাতে এর অর্থটা দেখি, যেমন আমরা বলছিলাম সালোক সংশ্লেষের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফটোসিনথেসিস, একইভাবে যদি আমরা সালোক সংশ্লেষ শব্দকে ভেঙে এর মানে বোঝার চেষ্টা করি, তাহলে কি আসবে এখানে না, প্রথমে আসবে সা, এর অর্থ হচ্ছে উপস্থিতি। লোক, এখানে লোক বলতে সূর্যালোক বা কে বোঝানো হয়েছে। আর সংশ্লেষ মানে হচ্ছে, আমরা একটু আগেই পড়লাম, সেটা হচ্ছে তৈরি করা, অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে তৈরি করা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সূর্যের আলোর উপস্থিতিতে কে তৈরি করে, কি তৈরি করে? তাহলে আমরা জানি যে সূর্যের আলোর উপস্থিতিতে বা সূর্যের আলোকে কাজে লাগিয়ে সবুজ উদ্ভিদ আহ, খাদ্য তৈরি করে। আর সবুজ উদ্ভিদের খাদ্য তৈরি করার এই প্রক্রিয়াকেই বলা হয় সালোক সংশ্লেষ। তাহলে সালোক সংশ্লেষের একটা ডেফিনিশন আমরা এই স্লাইড থেকে পেয়ে গেলাম, সেটা হচ্ছে যে সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে, এবং এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে
সালোক সংশ্লেষ। এবং সালোক সংশ্লেষ এর যে ইংরেজি প্রতিশব্দ আছে ফটোসিনথেসিস, সেই শব্দটা প্রথম দিয়েছিলেন চার্লস বার্নেস। এটাও পরীক্ষায় খুব আসে। ওকে, এবারে দেখো এই আহ, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যখন খাদ্য তৈরি হয়, সেই খাদ্যটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে আমাদের গ্লুকোজ। আর এই গ্লুকোজটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট বা শর্করা। তার জন্য বলা হয়ে থাকে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ বা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। এবং এই শর্করা বা গ্লুকোজ বা কার্বোহাইড্রেট খাবার তৈরি করার জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন হয়, না সূর্যালোক প্রয়োজন হয়। এছাড়া আরো দুটো গুরুত্বপূর্ণ জিনিস প্রয়োজন হয়, যেগুলো পরিবেশ থেকে সাধারণত উদ্ভিদরা, সবুজ উদ্ভিদরা গ্রহণ করে থাকে। একটা হচ্ছে পরিবেশ থেকে গৃহীত জল, আর একটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড। তাহলে সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড এবং জল, এদেরকে ব্যবহার করে উদ্ভিদের পাতা, ঠিক আছে, কি তৈরি করে, না গ্লুকোজ তৈরি করে, যেটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট বা শর্করা। এই প্রক্রিয়াটাকে আমরা বলে দিচ্ছি সালোক সংশ্লেষ। কিন্তু মনে রাখতে হবে যে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজ তৈরি হচ্ছে, এই গ্লুকোজটা পাতাতে সঞ্চিত হয়। অতিরিক্ত যে গ্লুকোজ থাকে সেটা পাতায় সঞ্চিত হয় স্টার্চ আকারে। যে স্টার্চটা হচ্ছে একটা পলিস্যাকারাইড বা বহু শর্করা। অনেকগুলো গ্লুকোজ, প্রায় 10টা বা তার বেশি সংখ্যক গ্লুকোজ পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করে স্টার্চ, এবং এই স্টার্চ পাতাতে সঞ্চিত থাকে। নেক্সট দেখো আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ। সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ আমরা কি দেখতে পাবো, যে পরিবেশ থেকে গৃহীত জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় কিভাবে সবুজ উদ্ভিদ গ্লুকোজ তৈরি করে এবং তার সাথে উপজাত বস্তু রূপে আমরা অক্সিজেন পাই। ঠিক আছে, তাহলে দেখো আমাদের বাঁ দিকে রয়েছে কার্বন ডাই অক্সাইড এবং জল। এক্ষেত্রে সাহায্য করছে কি সূর্যালোক, আর রয়েছে আমাদের পাতায় উপস্থিত ক্লোরোফিল। এদের উপস্থিতিতে বা এদের সাহায্যে তৈরি হচ্ছে কি, না শর্করা জাতীয় খাদ্য, যেটাকে আমরা বলছি গ্লুকোজ। এবং উপজাত বস্তু রূপে আমরা কি পাচ্ছি, না সেটা হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষ হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন পরিত্যাগ করে। রাইট। নেক্সট দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তাহলে অতিরিক্ত হিসেবে অক্সিজেন পাওয়া যায়, এটা আমরা জানলাম। এখন সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে উপজাত বস্তুরূপে যে গ্যাস পাওয়া যাচ্ছে, সেটা যে অক্সিজেন, সেটা তার উৎস হচ্ছে জল। অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেনটা আমরা পাচ্ছি, সেই অক্সিজেনটা কোথা থেকে আসছে, না সেটা আসছে আমাদের জল থেকে। এবং এটা প্রমাণ করে দেখান প্রথম রুবেন ও কামেন, এবং তারা ক্লোরেলডা নামক শৈবাল ছিল, তাই সেটা নিয়ে পরীক্ষা করেছিলেন। ঠিক আছে, এবং পরীক্ষা থেকে প্রমাণ করে দেখান যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত বস্তুরূপে যে অক্সিজেন পাওয়া যায়, তার উৎস হচ্ছে পরিবেশ থেকে গৃহীত জল। নেক্সট দেখো, সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ আগের স্লাইডে ছিল, কিন্তু সেটা ব্যালেন্স ওয়েতে ছিল না, ব্যালেন্স করা ছিল না। এখানে দেখো ব্যালেন্স করা রয়েছে, যে 6CO2 প্লাস 12H2O সমান হচ্ছে 6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2O, অর্থাৎ 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু জল পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া করছে, তাতে উৎপন্ন হচ্ছে 1 অণু গ্লুকোজ। গ্লুকোজের সংখ্যা হচ্ছে আমাদের C6H12O6, প্লাস আমরা পাচ্ছি কি 6 অণু কার্বন ডাইঅক্সাইড, সরি 6 অণু অক্সিজেন, এবং আমরা পাচ্ছি 6 অণু জল। ঠিক আছে, নেক্সট আমরা যেমনটা বললাম, যে রুবেন ও কামেন তাদের বিখ্যাত পরীক্ষায় ক্লোরেল্লা নামক এক ধরনের সবুজ শৈবাল ব্যবহার করেছেন। ঠিক আছে, নেক্সট দেখো, সালোক সংশ্লেষের সময় যে গ্যাস উৎপন্ন হয় তা অক্সিজেন, এই ধারণাটা প্রথম প্রস্তাব করেছিলেন কে, আর সেটা হচ্ছে জোসেফ প্রেস্টলি। আমরা জানি যে জোসেফ প্রেস্টলি অক্সিজেন আবিষ্কার করেছেন। তো সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে। নেক্সট দেখো, আরো কিছু ইনফরমেশন কিন্তু আমরা এখানে পাবো, সেই ইনফরমেশন গুলো আমাদের জেনে রাখা দরকার, কারণ সালোক সংশ্লেষের আবিষ্কারের যে ইতিহাস, সেটা কিন্তু অনেকটাই দীর্ঘ। অনেক বিজ্ঞানীদের কিন্তু অবদান আছে। ওকে, তো সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান জেনে নিই। নেক্সট দেখো, সেটা হচ্ছে যে আরেকজন বিজ্ঞানীর কথা আমরা পড়বো, যিনি প্রথম প্রমাণ করেন যে সালোক সংশ্লেষের জন্য সূর্যালোক এবং ক্লোরোফিল দুটোই অপরিহার্য। অর্থাৎ এদের ছাড়া সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভবই নয়। এবং তিনি হচ্ছেন জন ইঞ্জেনহাস। রাইট, জন ইঞ্জেনহাস 1779 সালে প্রমাণ করেন যে সালোক সংশ্লেষের জন্য সূর্যালোক এবং ক্লোরোফিল দুটোই লাগবে। এছাড়া পরবর্তী ক্ষেত্রে টি.ডব্লিউ. এঙ্গেলম্যান দেখান যে সালোক সংশ্লেষের জন্য লাল এবং নীল আলো সবচেয়ে কার্যকর। আমাদের যদি প্রশ্ন করা হয় যে লাল এবং নীল আলোর মধ্যে সবচেয়ে ভালো সালোক সংশ্লেষ কোন আলোতে হয়,
তাহলে আমাদের আনসার হবে কিন্তু লাল আলো। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরের ক্লাসে আরো ডিটেলে যাব, এখন জাস্ট ইনফরমেশনগুলো একটু শুনে নাও। নেক্সট দেখো, আমরা বললাম যে সালোক সংশ্লেষে গ্লুকোজ, অতিরিক্ত যে গ্লুকোজ থাকে সেটা পাতায় স্টার্চ হিসেবে সঞ্চিত হয়। এটা প্রমাণ করেছেন জুলিয়াস ভন সাচ। এবং পাতায় যে স্টার্চ হিসেবে সঞ্চিত হয় গ্লুকোজ, সেটা আয়োডিন টেস্টের মাধ্যমে জানা যায়। যদি কোনো পাতা খাদ্য তৈরি করে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়, তাহলে আমরা দেখতে পাবো যে তার সেই পাতার মধ্যে স্টার্চ হিসেবে সেটা সঞ্চিত হয়ে আছে। এখন যদি আয়োডিন সলিউশন দেওয়া হয়, তাহলে সেই পাতাটার যে বর্ণ সেটা কিন্তু নীল কালো হয়ে যাবে। আর যদি পাতার বর্ণের পরিবর্তন না হয় বা সামান্য বাদামি হয়, তাহলে বুঝতে হবে যে পাতা কিন্তু খাদ্য তৈরি করেনি বা পাতাতে স্টার্চ সঞ্চিত হয়নি। ওকে, নেক্সট দেখো, আরেকজন বিজ্ঞানী আমরা নাম পাবো, সেটা হচ্ছে জন সেনেভার। তিনি দেখান যে সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাই অক্সাইড হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, যেটা ছাড়া সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে না। সালোক সংশ্লেষের জন্য চারটে কাঁচামাল আছে আমরা জানি, তাই না? একটা হচ্ছে সূর্যালোক, জল, কার্বন ডাই অক্সাইড এবং ক্লোরোফিল। তার মধ্যে কার্বন ডাই অক্সাইড এবং জল হচ্ছে প্রধান উপকরণ। এই দুটো ছাড়া সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হবেই না, রাইট? নেক্সট দেখো, নিকোলাস থিওডোর ডি সাসুরে বা সসিয়র দেখান যে জল হচ্ছে একটা প্রয়োজনীয় উপাদান সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য। এই ইনফরমেশনগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো, আমরা যে একটু আগে ইকুয়েশনটা পড়লাম যে কার্বন ডাইঅক্সাইডের সাথে জলের বিক্রিয়াতে গ্লুকোজ প্লাস অক্সিজেন প্লাস জল উৎপন্ন হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কি সালোক সংশ্লেষের সাধারণ সমীকরণ। তো সালোক সংশ্লেষের সাধারণ সমীকরণ প্রথম প্রস্তাব করেছিলেন বা দিয়েছিলেন, তিনি হচ্ছেন কর্নেলিস ভান নিয়েল। ঠিক আছে, ভ্যান নিল, তিনি এটা কিন্তু প্রস্তাব করেছিলেন এবং এই কারণের জন্যই অক্সিজেনটা উৎপন্ন হয়, তিনি এটা বলেছিলেন। আরেকজন বিজ্ঞানী আমরা আহ, নাম পাবো, আচ্ছা অলরেডি আমরা এটা আলোচনা করে ফেলেছি, তাই না? ঠিক আছে, নেক্সট দেখো, ওকে, নেক্সট দেখো, তাহলে আমরা কি জানলাম যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে সবুজ উদ্ভিদ গ্লুকোজ তৈরি করে। এটাই হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। এখন এই গ্লুকোজটা সবুজ উদ্ভিদ পাতাতে স্টোর করে রাখে স্টার্চ হিসেবে। কারণ হচ্ছে স্টার্চ হচ্ছে জলে অদ্রবণীয়, তাই না? তা সেই কারণে যখন সেটা কোষের মধ্যে সঞ্চিত হয় দানা দানা আকারে, তখন জলের ভারসাম্য বিঘ্নিত হয় না। সাধারণত গ্লুকোজ হচ্ছে জলে দ্রবণীয়, তাহলে যদি কোষের মধ্যে গ্লুকোজ জমা হয়, তাহলে আমাদের দেখা যাবে যে কোষের ভেতরে গ্লুকোজের পরিমাণ বেশি, কোষের বাইরে যেটা বহিস্থ তরল রয়েছে সেখানে গ্লুকোজের পরিমাণ কম। সেই কারণের জন্য জল আমাদের কোষের ভেতরে প্রবেশ করবে এবং কোষ বিদীর্ণ হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। কিন্তু যেহেতু স্টার্চ হচ্ছে ইনসলিবল, অদ্রবণীয়, তার জন্য সেটা যখন দানা আকারে জমা হয় তখন জল কিন্তু কোষের ভেতরে প্রবেশ করে না, এবং এই কারণের জন্য স্টার্চকে জমা রাখাটা সুবিধাজনক। কিন্তু এটাও মনে রাখতে হবে যে এই স্টার্চ পরবর্তী ক্ষেত্রে যখন উদ্ভিদের প্রয়োজন হয়, আহ, তখন সেটা আবার সুক্রোজ আকারে পরিবাহিত হয় কোষে কোষে ফ্লোয়েম বাহিকার মাধ্যমে। আমরা জানি যে উদ্ভিদ কোষে খাদ্য পরিবহন করে ফ্লোয়েম, এবং এই ফ্লোয়েম যখন খাদ্য পরিবহন করে তখন সেটা সুক্রোজ আকারে করে। তার কারণ সুক্রোজ হচ্ছে জলে দ্রবণীয়, এবং এই সুক্রোজ তৈরি করার জন্য আমাদের একটা উৎসেচকও প্রয়োজন হয়, যেটা স্টার্চকে ভেঙে সুক্রোজে পরিণত করে, সেটা হচ্ছে ইনভার্টেজ বা আমরা বলতে পারি সুক্রেজ। এই উৎসেচকের ফলে স্টার্চ ভেঙে সুক্রোজে পরিণত হয় এবং এই সুক্রোজটা পরবর্তী ক্ষেত্রে ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদের কোষে কোষে গিয়ে পৌঁছায়। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে এই সুক্রোজটা আবার ভেঙে যায় গ্লুকোজ এবং ফ্রুক্টোজে, এবং এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ভেঙে যাওয়ার ফলে এটা আবার যখন কোষে পৌঁছায় তখন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন করে। দুটোই শক্তি উৎপন্ন করে, গ্লুকোজও শক্তি উৎপন্ন করে, ফ্রুক্টোজও শক্তি উৎপন্ন করে। তাহলে যে গ্লুকোজটা পাতাতে তৈরি হয়েছিল সেটা স্টার্চ হিসেবে প্রথমে জমা হলো পাতাতে, তারপর সেই স্টার্চটা সুক্রোজ আকারে ভেঙে পাতা থেকে উদ্ভিদের সারা শরীরে ছড়িয়ে পড়লো, এবং সেই সুক্রোজটা পরবর্তী ক্ষেত্রে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে ভেঙে গেল,
এবং গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ভেঙে যাওয়ার পর সেটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যখন কোষের ভেতরে প্রবেশ করলো তখন সেটা শক্তি উৎপন্ন করলো। এইভাবে যে খাদ্যটা তৈরি হলো সেই খাদ্যের ব্যবহার সম্পন্ন হলো। ওকে, সো এখানে তাহলে আজকের আমাদের ক্লাস শেষ হলো। পরের ক্লাসে তাহলে আমরা এর নেক্সট যে পার্ট সেটা হচ্ছে সালোক সংশ্লেষের স্থান, সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। ঠিক আছে।